দর্শক স্বাগত জানাচ্ছি, দেখছেন নিডল টাটা নিউজ আওয়ার এক্সট্রা, সহযোগিতা ক্যাম্বেন স্কুল ও কলেজ এবং আলোক হেলথ কেয়ার ও হাসপাতাল। সম্প্রতি চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনের পরে কিছু ঘটনা নিয়ে বলতে হবে যে চলচ্চিত্র অঙ্গন এবং সাংবাদিকতার অঙ্গনের মধ্যে একটা উত্তপ্ত পর্যায়ে তৈরি হয়েছে, সেটা কিছুটা ঠান্ডাও হয়েছে। কিন্তু ঢাকায় সিনেমা আবারও আলোচনায় এসেছে। ঢাকায় সিনেমা, ঢাকায় তৈরি যে সিনেমা, সেগুলো কী মানে আছে, কি মানে যাচ্ছে, এটা নিয়ে একটু আলোচনা করতে চাই আজকে। আমরা ঢাকাই সিনেমা এই শিরোনাম দিয়েছি। আমাদের সঙ্গে আছেন চলচ্চিত্র শিল্পী সমিতির তৃতীয়বারের মতো সভাপতি নির্বাচিত হয়েছেন সদ্য। প্রথমে স্বাগত জানাচ্ছি আপনাকে, শুভেচ্ছা জানাচ্ছি মিশা সওদাগর। থ্যাংক ইউ ভেরি মাচ। অনেক ধন্যবাদ আসার জন্য। আছেন সুমন্ত আসলাম, কথা সাহিত্যিক। আজকে তিনি সিনেমা ক্রিটিক হিসেবে থাকবেন, আপনাকে স্বাগত জানাচ্ছি। আমরা সুমন্ত আসলাম, আপনার কাছে শুরু করতে চাই। বহু আগে ঢাকার সিনেমা নিয়ে আপনি নিয়মিত লিখতেন, প্রায় নিয়মিতই লিখতেন, সাপ্তাহিক হলেও। এখন এত বছর পর এসে প্রায় একই জায়গা থেকে জানতে চাবো, ঢাকায় সিনেমা কি অবস্থা আছে? ঢাকার সিনেমা, ঢাকায় সিনেমা কি অবস্থা আছে, এটা সম্ভবত প্রশ্নটা মিশা ভাইয়ের কাছে করলে ভালো হতো, কারণ উনি এটার সাথে ওতপ্রোত হয়ে জড়িত। আমি যেটা বুঝি যে পৃথিবীতে এগিয়ে যাচ্ছে এবং সবসময় এগিয়ে যায়। সেক্ষেত্রে আমি যদি বলি আমাদের ঢাকায় সিনেমা পিছিয়ে গেছে, তাহলে এটা নিন্দা করা হবে, এবং এটা আমি বলতে চাচ্ছি না। আমি আমার দেশ নিয়ে গর্বিত এবং আমি আমার ঢাকার ফিল্ম নিয়ে গর্বিত, সব কিছু নিয়ে গর্বিত। আপনি সম্প্রতি দেখবেন যে এবার 11টা ছবি মুক্তি পেয়েছে, আমাদের শাকিব খানের সহ আর 11টা ছবি মুক্তি আছে। কিন্তু এর বাদেও এই ঢাকায় সিনেমার বাইরেও একটা আলাদা সিনেমা গড়ে উঠছে আমাদের দেশে। আপনি যেমন এই আমাদের কাজল লেখাটা করেছে আমাদের সেলিম ভাই, আর কয়েকটা ছবি। এগুলো যদি সার্বিক বিচার যদি আমি করি বা আমরা দেখতে চাই, তাহলে আমি দেখব যে আমাদের সিনেমাটা অনেক দূর এগিয়েছে। কিন্তু আমি যেটা বলতে চাই যে সিনেমাটা এগিয়েছে, সিনেমার কাহিনিটা কীভাবে এগিয়েছে আমি কিন্তু বলবো না এগিয়ে নেই। আমাদের পরিচালনাটাকে এগিয়েছে, আমি কিন্তু বলবো এগিয়ে নেই। তার মানে কীভাবে এগুলো আপনি মনে হয় দুটো ভাগ ইতিমধ্যে করে ফেলেছেন। একটা হচ্ছে আমরা এফডিসি কেন্দ্রিক যে ঢাকাই সিনেমা, যে ক্লাসিক ধারাটা বুঝি, আর একটা হচ্ছে তার বাইরে বাংলাদেশের অন্যান্য প্রান্ত থেকে। না, কাজল লেখা কি এফডিসি কেন্দ্রিক নয়? অবশ্যই অবশ্যই এফডিসি কেন্দ্রিক। আমি সবগুলো মিলিয়ে আমি করতে চাচ্ছি। তারপরেও আপনি যদি এখন ধরেন যে কিভাবে এগোবে, আমি একটা সময় ধরি, এখন মিশাবাই ধরেন এক চাচায় উনি একটা রোল করতেছেন, তো আমাদের তখন কে ছিল? অনেকগুলো। জসিম ভাই ছিলেন, আদিল ছিলেন, আহমেদ শরীফ ছিলেন, অনেকগুলো ছিলেন। এখন মিশা ভাই তার একক দাপটে, একক অভিনয় উনি এগিয়ে নিয়ে যাচ্ছেন। তিনি কতটুকু পারবেন? আমি যদি একা এক লেখক হিসাবে এগিয়ে যাই, আমরা যদি হুমায়ুন আহমেদের কথা ধরি, উনি যখন লেখক ছিলেন তখন কিন্তু অনেকগুলো লেখক ছিলেন, এখনও আছেন, সবাই একসাথে এগোচ্ছে। মিশা ভাই একটা ফিল্মকে কত দূর এগিয়ে নিয়ে যেতে পারবেন? আমার মনে হয় না যে উনি একা খুব বেশি পারবেন, কারণ ওনার তো একটা সীমাবদ্ধতা আছে। উনি কয়টা বছরে 10টা 12টা ছবি করতে পারেন। আপনি যদি বলেন যে আমাদের শাকিব খান কয়টা সিনেমা এগিয়ে নিতে পারবেন, আপনার মনে আছে আমরা রাজ্জাকের সিনেমা দেখতাম, বুলবুল আহমেদের সিনেমা দেখতাম, একই সঙ্গে আলমগীর, ফারুক, সৈলানা, সাত্তার, জাভেদ। এখন কি আছে? তারপর মান্নাবের যুগে আসলো, তারপর রুবেলকে দেখতাম, তারপর অন্যদেরকে দেখতাম। এখন এক শাকিব খান আমাদের ঢাকায় ফিল্মকে, আমি ঢাকায় ফিল্ম শব্দটা না আমার কাছে একটু নেগেটিভ মনে হচ্ছে, আমি বলি বাংলাদেশের ফিল্মকে। ঢাকায় বাংলাদেশে অনেক চমৎকার চমৎকার সিনেমা কাহিনী হচ্ছে, তিনি কতদূর এগিয়ে নিতে পারবেন? সবচেয়ে বড় কথা, একজন মিশা সওদাগরকে, একজন শাকিব খানকে পরিচালনা করার মতো কয়েকজন পরিচালক আছেন। আপনি যদি আগে ধরেন আমাদের একজন খান আতা ছিলেন, আমাদের একজন আমজাদ হোসেন ছিলেন, সঙ্গে এটাও তো ছিলেন যে আমাদের এজে মিন্টু ছিলেন, আমাদের দেওয়ান নজরুল ছিলেন, তারা সব কাজী জহির ছিলেন, ক্লাসিকের কথা, কাজী আজিজুর রহমান ছিলেন, নারায়ণ ঘোষ, মিতা ছিলেন। কিন্তু আমাদের এখন কারা আছে? এখন জিল্লুর রহমান ছিলেন। এখন যারা সিনেমা করতেছে ওরা আমার ছোট ভাই। আমি যদি এখন বলি যে সুমন্ত, কালকে ফোন দিয়ে বলি সুমন্ত ভাই আপনি আমাদের সেই কথা বললেন, পড়াশোনার মাত্রাটা কতটুকু? আমি পড়াশোনার মধ্যে আক্ষরি করতে এবিসিডি বলছি না, সিনেমা নিয়ে পড়াশোনাটা কত দূর তাদের। আমি কিছুক্ষণ আগে এই অনুষ্ঠান আমি শ্রীজিৎ মুখার্জি নিয়ে আমি একটা জিনিস লেখার চেষ্টা করতেছি। আমি নির্বাক সিনেমাটা দেখি, নির্বাক, আমি অবাক হয়ে গেলাম এই সিনেমা হতে পারে, কেন বাংলাদেশে এটা হবে না? আমি যখন ওর গুমনামি দেখলাম, সুভাষ বসুকে নিয়ে লেখা করা, আমি অবাক হয়ে গেলাম এই সিনেমা হতে পারে কলকাতাতে। এটা তো সত্য, কলকাতা একটা প্রদেশ, বাংলাদেশ একটা পুরো দেশ। সেই হিসাবে আমি বলবো ঢাকায় সিনেমা অনেক জায়গায় এগিয়ে গেলেও এটা অনেক ক্ষেত্রে অনেক জায়গায় পিছিয়ে আছে, এবং সেই জায়গাটা পূরণের জন্য
আমাদের কিছু যোগ্য লোক দরকার। এবং আমি মনে করি মিশাভাইকে সামনে রেখে বলছি, নতুন মুখের সন্ধানে আপনারা যেমন প্রতি প্রায় বছর করেন, আপনাদের উচিত নতুন কাহিনীকার, নতুন পরিচালক, নতুন প্রডিউসার খোঁজা। দেখবেন নতুন নতুন ব্যাপার কিছু এসে যাবে এবং অবশ্যই একটা যে ধারাবাহিকতার সৃষ্টি হচ্ছে, নতুন কিছু ঢাকায় ফিল্মে এসছে, আরও ভালো এগিয়ে যাবে এবং অনেক দূর এগিয়ে যাবে। জনাব মিশা সওদাগর, আপনাকে আপনার মানে অন্তত আমার মনে হচ্ছে যে সুমন্ত ভাইয়ের কথার সাথে আপনি মোটা দাগে একমত। যদি হয়ে থাকেন তাহলে পেছনের কারণটা আপনার দৃষ্টিতে একটু ব্যাখ্যা করবেন। আসলে মানে মোটা দাগেই না, আমি ডিরেক্ট দাগেই আর কি, মোটা দাগে না, সম্পূর্ণ তারা মানে সুমন ভাইকে এমনি এমনি চিনতাম, বাট এরকম মানে এরকম মানুষ আসলে আরামদায়ক মানুষ। পৃথিবীতে দুই রকম মানুষ আমি মনে করি, একটা আরামদায়ক মানুষ আর একটা আরামদায়ক মানুষ না। তো মানুষকে দেখে আর কি আরাম লাগে, তো এরকম একটা মানুষ। তো কথাবার্তা বলেও বুঝলাম যথেষ্ট, যেহেতু উনি লেখক সাংবাদিক, তার প্রচুর এই ব্যাপারে পড়াশোনা, এবং অবাক হয়ে গেলাম যে লেখক আর কেবলমাত্র মানে সংস্কৃতি পছন্দ করে, সংস্কৃতি হলেই যে ফিল্ম পছন্দ করে নাও হতে পারে, কিন্তু উনি ফিল্ম সম্পর্কে দারুণ তার স্টাডি, এই জন্যই উনি আপনার খুবই সঙ্গে ভালো, আছেন। খুবই ভালো লাগলো, খুবই ভালো লাগলো। এবং ভাইয়ের সাথে সম্পূর্ণ একমত, মোটা দাগে না ডিরেক্টর দাগে একমত, যে চলচ্চিত্র অনেকগুলো ভাইয়া অ্যান্সার মানে আপনি বলার মনে অনেক প্রশ্ন ভাইয়ার একই ইয়েতে অ্যান্সার পেয়ে গেছেন আপনি। তাই আমি ভাইয়া বলবো যে আপনার কথা ধরে বলি যে আমি ওনার সাথে ঢাকাইয়া সিনেমা বলা যাবে না, বাংলাদেশ সিনেমা বলতে হবে। আর ওইটাও ঠিক যে মানে ঈদে মুক্তি 11টা কেন, বাকি দিন কি হবে? আমরা কি ঈদে পোলাও খাবো, আর আমরা 2 ঈদে পোলাও খাবো, আর আমার খেতে হবে না? অ্যাটলিস্ট ভাত তো খেতে হবে, প্রত্যেকদিন ভাত খেতে হবে, তাতে সপ্তাহে একদিন তো ভালো খেতে হবে। আর আমাদের একটা রিওয়াজ ছিল না, আমরা যারা নিম্ন মধ্যবিত্ত বা সাধারণ ফ্যামিলির লোক বা যারা একটু উচ্চবিত্ত ছিল না ভাইয়া, যে একটা শুক্রবারে একটা ভালো খাবার হবে। ঈদের ট্রেন্ডটা বোধহয় ঐতিহাসিক, মানে ঈদে এক গাদা নতুন সিনেমা, দর্শক না, সিনেমা হলে but ঈদে- যেত এক সময়, না, খুব বেশি ঈদে না, ঈদে তো সবসময় ছবি যাবে, ঈদে বাট 6টা ছবি, আমার 6টা ছবি আমিই ছিলাম ওই আর্টিস্টে, যে ভিলেন হিসেবে 6টা নায়ক, 5টা 6টা ভিলেন একটা, ওই 6টা ছবিও আমি ছিলাম। কিন্তু এই 11টা 12টা প্রথা তো এখন আরম্ভ হয়েছে। হল মাত্র 35টা থেকে 45টা হল, সিনেমা হল মানে সিনেপ্লেক্স, সিঙ্গেল স্ক্রিন। আপনি ঢাকায় সিনেমা আজকে লিখছেন, ঢাকায় সিনেমা, এটা আপনার শব্দ আপনি মানে বাধ্য হয়েছেন সিনেপ্লেক্সের জন্য সম্ভবত। আপনাকে অজান্তে আপনাকে ইমফেস দেওয়া হয়েছে যে আসলে শহর বেসগুলো বা ঢাকা বেসে সিনেপ্লেক্সগুলো আছে, এখানে একটা লোক দেখে এদের জন্য। কিন্তু একটা সময় আপনি নিজে যে অডিয়েন্স যদি হয়ে থাকেন বাংলা ছবির, তাহলে আপনি সিঙ্গেল স্ক্রিনে দেখেছেন, হলে দেখেছেন, শেষ বাজিয়েছেন, তালি দিয়েছেন, গালি দিয়েছেন। যা না, আমরা আসলে মানে যেভাবে বলিউড, টলিউড, হলিউড বলা হয়, ঠিক সেভাবে ঢাকায় যে সিনেমাটা আসলে নির্মাণ কাজটা ঢাকা কেন্দ্রিক। জি জি, না তা ঠিক আছে, দর্শক তো পুরো বাংলাদেশে, না না ওয়ার্ল্ড ওয়াইড। না না, হ্যাঁ। তো পেছনের কারণগুলো অনেক আর কি, যে উনি এর মধ্যে ব্যাখ্যা অনেকগুলো দিয়ে, নতুন করে সন্ধানে লাগবে, নিউ ট্যালেন্টদেরকে হান্ট করতে হবে। এবং এই যে মানে আগের যেমন আমরা আমাদের এই হাতে এই যে হল আমাদের হাতে চলে আসার পরে, মানে বিনোদনটা হাতে চলে আসার পরে আমরা আসলে অনেক মানে হয়ে গেলাম, যে পরাজিত হয়ে সংকুচিত হয়ে গেলাম। গেছি। কারণ আমাদের আসলে আমরা পাশের দেশে কথা বলি, ভাইয়া যেভাবে বললো, ওরা আমাদের দেশে মনে করেন আপনি কেউ বলতে পারবে না, আপনি 100 জনের একটা ফ্যামিলি বলতে পারবে না যে আমি আমার ছেলেকে অভিনেতা বা অভিনেত্রী বানাতে চাই বা গায়ক বানাতে চাই, একটা ছেলে বলবে না। আর আপনি পাশের দেশে যান, আপনি ইন্ডিয়াতে যান, আপনি ওরা 90% বলবে আমার ছেলেকে অমিতাভ বচ্চন অথবা সচিন টেন্ডুলকার বানাবো। না, মানে পাশের দেশেও তো এই মোবাইল স্ক্রিনে সিনেমা চলে ওই এসেছে, যে হল হাতে চলে এসেছে। আপনি ওই জিনিসটা ওই যে আমি বুঝতে পারিনি মনে হয়। আমি বলি ওই দেশ, এই দেশের মানুষ আপনি একেবারেই 99% আপনি কেউ এখানে অ্যাক্টর হতে বলবেন না। আপনি পিতামাতা বলেনি আপনাকে, আমি প্রবলেমে পড়েছি, ভাই প্রবলেমে হয়তো বা পড়বে, সুন্দর ছিল দেখলে মনে হয় হ্যান্ডসাম। তো আমাদেরকে কেউ এই পেশাটাকেই কেউ বলবে না যে তুই ঠিক আছে অভিনেতা অভিনেত্রী। আপনি শুনেছেন, আমি জানি না, মানে 100 ফ্যামিলি আমি বললাম 98 জন অ্যাটলিস্ট 2 জনকে আপনি পাবেন না বলবে হ্যাঁ আমার ছেলে মেয়ে আমি চাচ্ছি উনি গায়ক হোক, অথবা ক্যারিয়ার বানা গায়ক, অথবা সে নায়ক নায়িকা হোক। তো আমাদের সংস্কৃতি তো আমাদের ঘরেই বন্ধ হয়ে গেছে, আপনি এর দুয়ার খুলবেন কিভাবে? এটা আপনার সমাজকে আমাদের যেগুলো স্টার্ট হয়েছিল স্বাধীনতার পরে, যেগুলো স্টার্ট হয়েছিল, তারা ট্যালেন্টগুলো নিজে নিজে থেকে যতগুলো এগিয়েছেন এই পর্যন্ত এসছেন। এরপরে কোনো স্কুলিং নেই, কলেজ ইউনিভার্সিটিতে ফিল্ম নিয়ে কোনো কথা নেই। আর যে দেশের মনে করুন মূল ধারার কমার্শিয়াল ছবি যত স্ট্রং থাকবে না, যে দেশে কমার্শিয়াল ছবি উইক, ওই দেশের কালচার উইক। আপনি শাহরুখ খান জীবনে জাতীয় পুরস্কার পায়নি,
শাহরুখ খান, অমিতাভ বচ্চন বলেছে যে শাহরুখ খান, আমির খান, সলমান খান, এই তিনটা খান মিলিয়ে পুরো ওয়ার্ল্ডে আমাদেরকে পরিচয় করে দিয়েছে। আপনি পৃথিবীতে যাবেন 12,500 হলে রিলিজ হয় ছবি, 25,000 হলে বা 6,000, 7,000, 8,000 বিদেশি হলে তাদের ছবি রিলিজ হয়। তো ওদের কারণটা কি, ওদের ওইখানে 90% লোক হতে চায় শাহরুখ খান অথবা সচিন টেন্ডুলকার। সংস্কৃতি ওইখানে এইভাবে পেশাগতভাবে আছে। আর আমাদের 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 ধমনীতেই 98% লোক সংস্কৃতির বাইরে। এটা হলো মূল কারণ। আর এটাকে সরকারি বেসরকারিভাবে যে সিস্টেমগুলো আছে, যে নতুন করে সন্ধান করতে হবে, নিউ ট্যালেন্টদেরকে হান্ট করতে হবে, এবং প্রত্যেকটা চ্যানেলে আমরা যদি অনুষ্ঠান করতে পারি, চ্যানেলে যেমন চ্যানেল আই ছবি বানায়, A10 ছবি বানায়, কমার্শিয়াল ছবি বানাতে হবে। অনুদান ছবি যদি বানায়, অনুদান ছবি দিয়ে কোনো লাভ হবে না। অনুদান আপনি 25% দেন, আপনি কমার্শিয়াল ঘরানার ছবিদেরকে, প্রডিউসারদেরকে দেন আপনি, যা অ্যাটলিস্ট মানে হলগুলো তাহলে চলবে। এবং এতে কি হবে যে সাধারণ মানুষ, যে আপনি বললেন যে সবাইকে নিয়ে ছবি দেখতে হবে এবং সবাই মিলে ছবি দেখবে, কোন ছবি? কমার্শিয়াল ছবি দেখবে। শাহরুখ খান রাস্তায় পড়ে গিয়েছিল। এই দেশেরই মানুষ তো একসময় কমার্শিয়াল সিনেমা একসময় হলে যে দেখতো। ভাইয়া, এক সময় কথাটা এখন আর আনা যাবে না, কারণ ওই সময় ড্রামা বা টেকনোলজি চেঞ্জ, এখনকার টেস্ট বাচ্চাদের চেঞ্জ। এখন আপনি কিশোর গ্যাং কখনো শুনেছিলেন? এখন কিশোর গ্যাং নামে একটা বাংলাদেশের সর্বত্রই গ্যাং আছে, যেটা আমরা ওইভাবে স্বীকৃতি আমরা জানি পেপার পত্রিকা। আমরা এই ঘটনা কিন্তু আমরা পাশের দেশেও দেখি, কিন্তু ওই দেশে কিন্তু পাশের সিনেমা হলে দেশের সংস্কৃতিতে আপনি বলি না, আমি সংস্কৃতিতে ওদের বাসায়, সবার বাসায় আপনি একটা হারমোনিয়াম পাবেন, সেতার পাবেন, প্রত্যেক বাসায় ওরা নাচ প্র্যাকটিস করে। আর আমাদেরটা হচ্ছে প্রথমে হচ্ছে পড়াশোনা, ফার্স্ট, সেকেন্ড, থার্ডও। পড়াশোনা না করলে তুই একটা চাকরি পাবি না, তোর কোনো উপায় নেই পড়াশোনা। তুই, ওর যদি ট্যালেন্ট থাকে, ও খুব ভালো অভিনেতা হতে পারতো, ভালো গায়ক হতে পারতো, ভালো আঁকিয়া হতে পারতো, ও ভালো ঝড়ে প্রেজেন্টার হতে পারতো। এটা করাই যাবে না। কি করিস, কি করস, চাকরি কর, বিসিএস দে, ইউনিভার্সিটিতে চান্স পাস নাই, জাহাঙ্গীর ইউনিভার্সিটিতে দে, ইউনিভার্সিটি নাই রাজশাহী ইউনিভার্সিটিতে দে। তো এরকম করে যতদিন পর্যন্ত অ্যাটলিস্ট বাংলাদেশের 30% লোক বলবে না আমি আমার ছেলেকে এখন ক্রিকেটারের, সাকিব, মাশরাফির জন্য, আরও আশরাফুলের জন্য দুই একজন মনে হয় বলে যে আমার ছেলে ক্রিকেটার হোক, এছাড়া কিন্তু কেউ আর বলেও না অন্য কিছু। মানে বাজার ফ্লোরিশ করলে তো আকাঙ্ক্ষা বাড়বে। এই অবস্থা, সংস্কৃতির এই একটা অবস্থার মধ্যে আছে। এখন আপনি এখান থেকে ফিল্মকে কি বলবেন? আমি আসলে ওনার যে উদাহরণগুলো, তাতে একটা ভাগ আনতে যাচ্ছি সুমন্ত ভাই, সেটা হচ্ছে যে একটা মানে এই বাস্তবতা তো বাংলাদেশে সবসময়, উনি যেটা বললেন, তারপর তো একটা সময় বাংলাদেশে কমার্শিয়াল সিনেমা লাভবান হতো এবং মানুষ, উপচে পড়া মানুষ শুক্রবার হলে যেতেন, ঈদে হলে যেতেন। তাহলে কি এমন ঘটলো, পিরিয়ডটা যদি একটু ব্যাখ্যা করেন, কোথাও একটা টাইম ফ্রেম নিশ্চয় মানে টানা যায়। আপনি যদি এটা বলেন, আপনি যেটা বলে সোনালী যুগটা যদি আমি বলি, তখন হয়তো আমার বয়সে মিশাবে একই বয়সে ছিলেন। আমরা একটা সময় আছে যে আমরা শুক্রবারে ব্যাটারি ভাড়া করে নিয়ে টিভিতে সিনেমা দেখতে হবে। আমার এমনও মনে আছে, আমাদের বাড়ি সিরাজগঞ্জে 3টা হল ছিল। নতুন ছবি মুক্তি পেলে 3-4 দিন আমরা টিকিট কাটতে পারতাম না। এই যে ব্যাপারটা, এই ব্যাপারটা কেন হতো? সেই একই বাংলাদেশ, যে বাংলাদেশের কথা মিশা ভাই বলছেন, জি, যে কেন পরিবর্তনটা হলো। হ্যাঁ। তখন দেখেন একটা ধর উনি, আমি কয়েকটা নাম স্কিপ করে গিয়েছিলাম, যে নারায়ণ ঘোষ মিতা, ওনার লাঠিয়াল থেকে শুরু করে হচ্ছে, আবার কাজী জহিরের কথা দিলাম, অবুসমন। এই যে একটা কাহিনী ছিল, একটা ব্যাপ্তি ছিল, একটা সমাজকে প্রেজেন্ট করার যে একটা অবস্থা ছিল, সেটা কিন্তু এখন নেই। আপনি দেখেন, হয়তো আমি কিছুটা দোষ, যেহেতু মিশাভাই সামনে, তো মিশাভাই সামনেও পড়বে। একটা সময় গত 15 বছরে আমি যখন আলপিন করতাম, আলপিন যখন সিনেমা নামে যে কলামটা করতাম, যার জন্য আজকে আমাকে দেখেছিলেন আপনারা, আমি কিন্তু সিনেমা দেখতাম। তখন সিনেমার যে একটা অধপতন শুরু হয়েছিল, যে অধপতনটা কি না ছিল কাহিনী। আমি কিন্তু বলবো না যে তখন কোনো লোক ছিল না, কাহিনী ছিল। আমি তখন বলবো না ভালো অভিনেতা ছিল না, তখন কিন্তু মিশা সওদাগর ছিলেন, তখন ডিপজল সাহেব ছিলেন, হুমায়ুন ফরিদ ছিলেন, রাজীব সাহেব ছিলেন, প্রতিটা ভালো অভিনেতা ছিলেন। কিন্তু আমি যেটা মনে করি, একটা পরিবেশটা এমন সৃষ্টি হলো যে আমাদের হল মুখ, উনি আজকে বললেন যেটা শুনে আমি খুব জানতামই না যে এখন 40-45টা সিনেমা হল, স্ক্রিন, সিঙ্গেল স্ক্রিন। সিরাজগঞ্জে 4টা সিনেমা হল ছিল, এখন কটা? এখন মধ্যে একটা, মমতাজের একটা। আমি অনেকদিন যাই না যদিও। তার চেয়ে বড় কথা হচ্ছে, একটার সময় আসার পর আপনি একটু ধরে, আপনি প্রশ্নটার উত্তর কাউন্টার দিয়ে আমি জানি ভারত কেন সিনেমা দেখছে। আমরা এখন ফেসবুকে আসছি, আমি কিছুক্ষণ বলতেছিলাম আমাদের এখন বেশিরভাগ সময় কাটে ফেসবুকে রিল দেখে, আমাদের সময় কাটে বই। আপনি কিছু করে বলতে, বই পড়া আমাদের কমে গেছে। তারপরে ভারত কোন এগিয়ে গেল। আপনি যদি একটা বলেন,
একটা আমি উদাহরণটা সে ওভাবে দেওয়া যাবে না, তাতে আমাদের হীনমন্যতা, আমাদের নিচুতা কাজ করবে। আমি অবশ্যই বলবো না যে বাংলাদেশের ট্যালেন্ট লোক নেই, বরং বেশি রয়ে গেছে। বিশ্বের বড় বড় জায়গায় বাংলাদেশিরা ভালো করছে। আচ্ছা, আমি যদি মনে করি যে আমাদের একটু তৃতীয় মুখপর্যায় নেই, কেন নেই কলকাতার মতো? কেন আমি মনে করব না যে আমাদের ওদের যে এখন কে করছে অনির্বাণ, এক ঋত্বিক, মানে বাংলাদেশের কেন আমাদের এরকম একটা হচ্ছে না? আমাদের কি চঞ্চল চৌধুরী নেই? আমাদের কি মোশাররফ করিম নেই? আমি কিছু করে মিশাবাইকে বলছিলাম যে ভাই, আমি যদি সিনেমার কাহিনীটা আপনি একটা জায়গায় আপনাকে নিয়ে আসতাম, আমাদের ওদের একটা আশুতোষ রানা আছে, পুরোপুরি চেহারাটার মতো মিল, এবং আশুতোষ রানার চেয়ে উনি ভালো অভিনয় করবেন। কিন্তু আমার কথা হচ্ছে মিশাবাইকে কি আমরা সেভাবে ব্যবহার করতে পেরেছি? না, এই আপনি যে সময়টার কথা বলছেন যে আপনি সিনেমা ক্রিটিক হিসাবে নিয়মিত লিখতেন যে সময়টা, সেই সময় কি সিনেমার লগ্নিকারী হিসাবে এমন কোনো সম্প্রদায়, এমন কোনো গোষ্ঠী, এমন কোনো মনের লোকজন বেশি এসেছিল, সিনেমাটা কি সে কারণে এভাবে নষ্ট হয়ে গেল? আমি একটু খোলামেলাই শুনতে চাই। ভাই, এই কথাটা আপনি যদি বলেন, আমি ওপেনলি বলি, পৃথিবীতে কোথায় গোষ্ঠীতে নেই? আপনি কি মনে করেন না যে বোম্বের ফিল্ম 3-4টা গোষ্ঠী কবজা করে রেখেছে? আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রি কবজা করে রেখেছে, প্রত্যেকে কবজা করেছে। এখনও তো অনেকে 3-4টা জায়গা আছে, এটা ছিল। তারপরেও কি আপনি কাজী হাজার তার ইচ্ছা মতো ছবি করেননি? আপনি যখন আমদাদ হোসেনের ছবি দেখবেন, আমি যখন তার ছবিটা দেখলাম, কসাই ছবিটা, এটা বাংলাদেশে এখন মুক্তি দেওয়া খুব কষ্ট হবে। তার ভাদ্যের ছবিটা দেখলাম, কষ্ট হবে। আপনি যদি মনে করেন যে জহির রায়হানের জীবন থেকে নেওয়া, এটা কি এখন মুক্তি দিতে পারবেন? তার মানে কি আমাদের কিন্তু এক ধরনের অবস্ট্যাকল রয়ে গেছে, ফিজিক্যালি এবং মেন্টালি। মানে সোসাইটি পিছিয়ে গেছে, সোসাইটি পিছিয়ে যায় না, আমরা মানসিকতা পিছিয়ে গেছে। আমি কখনো সোসাইটির কথা বলবো না। আপনি যদি বলেন আমি যে গল্পটা লিখতে চাই, যে উপন্যাসটা লিখতে চাই, সেটাকে আমি লিখতে পারছি, বা আমি সেটা প্রয়োগ করতে পারবো, বা সেটাকে আমি ভিজুয়ালাইজেশন করতে পারবো? আপনি টিভিতে দেখেন না কেন, নাটকগুলো কেমন হয়ে গেছে, মেরে একই ধরনের ভাড়ামি, একই ধরনের। কেন নাটকে আগে তৈরি হয়নি? হুমায়ুন আহমেদকে লেখেননি, আমাদের আতিউল হক চৌধুরীকে লেখেননি, আমদাদ হোসেন, মামুন রশিদকে লেখেননি? কিন্তু তারপরেও এখনো নাটকের অনেক রকম দর্শক আছে, হয়তো ছোট স্ক্রিন বড় স্ক্রিনের সাথে তুলনা করা যাবে না, নাটকের বাজারটা এখনো হারিয়ে যায়নি। সিনেমার যে বাজার, আমরা যেটা বলবো, এটা একটু কথা বলি। আপনি যদি এই কথাটা বলেন, তাহলে আপনি দেখবেন বাংলাদেশের সবগুলো টিভির নাটক যতটুকু না দেখে, তার চেয়ে বেশি দেখে ইউটিউবেতে। সেটা তো বিজ্ঞাপনের অত্যাচারের কারণে, যে কোনো কারণে খুব সোজা সবটা। কিন্তু ইউটিউবেতে যে নাটকগুলো দেখছি, সেই নাটকগুলো তো ভিন্ন ধারার এবং একটু সাহসী, যেটা আমরা লিখতে চাই। আবার ওটিটি ফিল্মে যেগুলো দেখেন, সেটা কিন্তু আলাদা। আবার ইন্ডিয়ান সিনেমাটা তো ইউটিউবে দেখতেছে, বাংলাদেশের মানুষও দেখতেছে, ওই দেশের মানুষও, মিলিয়ন মিলিয়ন ভিউ তাদের দেখতেছে অসংখ্য সিনেমায়। এটা সত্য না। আপনি আরেকটা এখানে একটা কথা আমি স্কিপ করে গিয়েছিলাম, সরি। আপনি যেখানে বোম্বে ফিল্মে খুব মানে নাচা গানাময় একটা ফিল্ম হচ্ছে, সেখানে তো ওয়েডনেসডে হইতেছে, পুষ্পক হচ্ছে, সেখানে তো অনেক ক্লাসিক সিনেমা হচ্ছে। আমি আপনাকে আবারও বলি, আমি মিশাবাইকে সামনে তাই বলি, আপনাদের আবার বলি, এখানে ট্যালেন্ট হান্ট করতে হবে। বাংলাদেশে আনাচে কানাচে আমি যখন আলপিন করতাম, এত লেখক ছিল, এত ট্যালেন্ট ছিল, এত মানে ভালো নির্মাতা ছিল। আমার তো মনে আছে ভাই, হানিফ সংকেত একবার একটা ট্যালেন্ট হান্ট করলেন, এই 3 মিনিটের না 1 মিনিটের ভিডিওতে। সেখানে ফার্স্ট হয়েছিলেন আমজাদ হোসেনের ছোট ছেলেটা, আর ওর নাম আরমান। আমি তো, সে তো আসলে একটা ট্যালেন্ট নির্মাতা আরমান, কেউ তাকে তো দেখি না। কারণটা কি? সে কি চলে গেল? না, সে পলিটিক্সের শিকার। এটা কিন্তু সত্য। সেদিকেও সে বলতেছিল, ভাই আমি পলিটিক্সের শিকার। আমাদের ভিতরে পলিটিক্সটা এমনভাবে ঘটে গেছে, আমরা সব জায়গায় আমরা বিষয়ের কাছে এখন যেতে পারি। এই পলিটিক্সটা কোথায়, এটা একটু শুনবো। এবং একই সাথে এই যে ট্যালেন্ট হান্টের কথা বলা হচ্ছে, এইগুলো হয়ে উঠছে নাকি পলিটিক্সের কারণে? মানে যেগুলোকে আমাকে প্রশ্ন করা, সেটা করে দাদা। না, আপনি সেই উত্তর, ওনার উত্তরও দিতে পারেন। আমি যেগুলো দাদাকে করবে, আচ্ছা মিশা ভাই, তাহলে একটা ফিল্ম তাহলে একটা বিরতি নেই, বিরতির পর উত্তর দেন আপনি। সময় নেন, ভাবেন। আমার সাবজেক্ট ওগুলো বাপে ভাইকে, বাপে ভাইয়ের সাবজেক্ট আমার উল্টো হয়ে যাচ্ছে। আচ্ছা, ঢাকায় সিনেমা শিরোনামে আলোচনার বোঝার চেষ্টা করবো পলিটিক্সটা কোথায়, পলিটিক্সটা আসলেই বাধা দিচ্ছে কিনা, আমিও বোঝার চেষ্টা করব। একটা বিরতি নিয়ে আসছি। নিটল টাটা নিউজ আওয়ার এক্সট্রা দেখছেন, সহযোগিতা ক্যাম্বিয়ান স্কুল অ্যান্ড কলেজ এবং আলোক হেলথ কেয়ার হাসপাতাল। আশা করি সঙ্গে থাকবেন সবাই।
ঢাকায় সিনেমা এই শিরোনামে আলোচনার চেষ্টা চলছে। নিটোল টাটা নিউজ আর এক্সট্রা দেখছেন, সহযোগিতায় ক্যাম্বেন স্কুল কলেজ এবং আলোক হেলথ কেয়ার হাসপাতাল। আমরা মিশা সওদাগর আপনার কাছ থেকে বিরতিতে গিয়েছিলাম, উনি রাজনীতির কিছুটা আভাস দিয়েছেন। শুনতে চাই আসলে রাজনীতিটা কীরকম, এবং এই যে ট্যালেন্ট হান্ট, নতুন মুখ হান্ট, শুধু আপনাকে আমরা দেখতে হচ্ছে, শুধু সাকিব খানকে দেখতে হচ্ছে কেন? এটা সাকিব খানকে আপনি কেন দেখবেন, বা শাহরুখ খানকে কেন দেখবেন, বা আপনি মিশা সওদাগরকে কেন দেখবেন, বা মনোজ ভাইকে কেন দেখবেন, বা নানা আপনাকে পার্টি? আমরা 5 বার দেখি, অন্যদের তো একবার করে একটু দেখবো, সংখ্যাটা কম। এটা তো যার যার যোগ্যতা, এটা যার যার যোগ্যতা। এটিএনকে মানুষ কেন দেখে? এটিএন অনেক নিউজ আছে, এটিএন প্রথম আসলো কেন, এখন পর্যন্ত স্ট্যান্ডার্ড ধরে রাখছে কেন? এটা তো কোয়ালিটি। একটা আর্টিস্ট অমিতাভ বচ্চনকে আপনি এখনও দেখেন কেন? আপনি পরেশ রাওয়ালকে এখনও দেখছেন কেন? এটিএম শামসুজ্জামান মৃত্যুর আগ পর্যন্ত অভিনয় করে গেছেন যতদিন সুস্থ ছিলেন। রাজীব সাহেব তাই করেছেন। তো ঘটনা হচ্ছে, একটা শিল্পীর কাজ হচ্ছে তাকে শানিত রাখা, তাকে শাসিত করা, এবং তাকে অনুশীলনের মধ্যে থাকা, অধ্যবসায়ের মধ্যে থাকা, চর্চা করা, চর্যা করা। তো এইগুলো যদি করে থাকি, তাহলে যেহেতু আমার অভিনেতা, আমার কাজে আমার সুযোগ আসবে। এবং বাকি এটা হলো আমি আমার ব্যাপারে বললাম। এখন তৈরি করার ব্যাপারে আপনারা হয়তো বা জানেন না, মিশা সওদাগর বা সাকিব খানকে তৈরি করার জন্য ইন্ডাস্ট্রি কন্টিনিউয়াসলি রান করে গেছে, সবসময় করে গেছে চেষ্টা। হয়তোবা তারা পারেনি, হয়তোবা যাদেরকে নিয়ে চেষ্টা করা হয়েছে তারা সেই জায়গাটা আসেনি। তো এটা হচ্ছে যোগ্যতার ব্যাপার। হ্যাঁ, আপনি এটা বলতে পারেন যে এত সংখ্যা এত কম কেন? হ্যাঁ, এই ভাইয়ের সাথে আমি মত মিলাতে পারি যে কখনই আমি আর কয়টা হাসবো। আমি ক্যারেক্টার ভাগ করি যে আমি এডুকেটেড ওর এডুকেশন আমার কম, আমার পেশায় কি ভিলেনের, তাহলে এই লোকটা বাসা করতে গুলশান, তো গুলশানের একটা কারাপ্টেড লোক যদি শিক্ষিত হয় তাহলে কীভাবে হাঁটতে পারে? ওই 3-4 রকমই আমার জ্ঞান আসবে। আচ্ছা, এই লোকটা এডুকেটেড না, ওল্ড টাউন বা ধরি যেহেতু ঢাকার বাইরের একটা উপজেলার একটা সন্ত্রাসী, তাহলে সে কিভাবে হাসতে পারে? তো আমি কথা বলা কিভাবে হতে পারে, বা বডি ল্যাঙ্গুয়েজটা কী হতে পারে, বা সে এটাতে এডুকেটেড, ঠান্ডা মাথা, সায়েন্টিস্ট। আমাকে তাকে সায়েন্টিস্টের কেউ ক্যারেক্টার দেয় না, দেয় আমাকে কেউ না, সায়েন্টিস্ট। এটা তো আপনার আমি নিজস্বতা বলতেছি বা তো দক্ষতা। হচ্ছে কি, আমাদের একেবারে খুব কাছের ফর্মুলাগুলোর মধ্যে আমাদেরকে হেঁটে যেতে হয়। তো সেই জায়গা থেকে আমরা খালি আমরা এটুকুই বলবো যে যাদের করা দরকার তার সবাই চেষ্টা করেছে। সাকিব খান মিশা সওদাগর বানানোর শত চেষ্টা করেছেন, এবং না আমাকে মানে মিশা সওদাগরের বিকল্প হিসাবে বাংলাদেশের টপ স্টার নায়করা ভিলেন করেছেন। শ্রদ্ধার সাথে বলে আমার বন্ধু ওমর সানি, শ্রদ্ধার সাথে বলে আমার বন্ধু অমিত হাসান এখনও করে দু একটা ছবিতে, মানে এরা নায়ক, সুপারস্টার নায়ক ভাইয়া জানে, একসময় ছিলেন ওমর সানি আমার বন্ধু, এবং আরও অনেকের আমি কথা না বলি, আমি দুজন ফেইলিওরের কারণটা কি? এটা আমি বলতে পারবো না, এটা তো আমি বলতে পারি না। এটা আমি কারো ফেলিওর নিয়ে আমি সাকসেস না, আমি ব্যক্তি পর্যায়ে না বলেন, না, মানে ফেলিওর নিয়ে আমি নতুন শিল্পী সেভাবে উঠে আসছে না। সংস্কৃতি এমন একটা জিনিস না, মানে আমরা দুজন দাঁড়িয়ে আছি, বাট অ্যাক্টিং অডিয়েন্স কাটতে নেবে। কমার্শিয়াল ছবি, মানে যেটা আমি কমার্শিয়াল ছবির ব্যাপারটাই আমি যেহেতু খুব ভালো বুঝি, একটা অসম্ভব ভালো অভিনেতার অভিনয় দর্শক নাও নিতে পারে, একজন সাধারণ মাপের অভিনেতার অভিনয় দর্শক তালি মারবে, ক্ল্যাপ দিবে। এটা একেবারে শোবিজ যে 50% ভাগ্য, এই জায়গাটা প্রমাণ আমি পাই। যে মনে করেন স্বাভাবিক অভিনয় করতেছে সে, দেখেন দিলদার ভাইকে কি আপনি আহামরি অ্যাক্টর বলবেন? সুপারস্টার ছিল দিলদার ভাই আমি বলি। আচ্ছা, বাট আমার ওই গ্রুপ মানে ফানি যারা ফানি করতেন আর কি, কমেডি করতেন, এর মধ্যে আলতাফ ভাইয়ের অ্যাক্টিং অসম্ভব ভালো লাগতো। মানে একটা কথার কথা বলতেছি, কিন্তু আবার আরও অনেকেই করেছেন, কিন্তু দিলদার ভাই করেছেন, দিলদার ভাইয়ের অ্যাক্টিং মোটামুটি ভালো লাগতো। তো এটা হয় কি, এটা আসলে অডিয়েন্স কাটটা নিবে, তাকে কমার্শিয়াল ছবিতে নেয়, এটা আপনি করার কিচ্ছু নেই। যে অডিয়েন্স মানে হল মালিক বলেন, বুকিং এজেন্ট বলেন, না, এগুলো তো একটা করে উদাহরণ। আমি যদি আপনি যেহেতু আপনাকে একসাথে গুলিয়ে ফেলেছেন, কারণ অমিতাভ বচ্চন হিমসেলফ আছেন, কিন্তু ভারত জুড়ে অসংখ্য অভিনেতা, আমরা ভারতের ইন্ডাস্ট্রি বড়, আমার ওরকম বড় না, কিন্তু মিশা সওদাগরের পাশাপাশি আমাদের তো আরো 10 জন জলের মানে মানুষ নাম বলবে। ওই জায়গায় আপনি এই জায়গায় গুলিয়ে ফেলেছেন। আমি আপনাকে আগে বলেছি যে ইন্ডাস্ট্রি ট্রাই করেনি, করেছে। আর শুধু বাংলাদেশে ঢাকা থেকে মানে ছবি তৈরি হয়, বাংলাদেশে একটা জায়গায় ছবি তৈরি হয়, তাও ঈদে রিলিজ হচ্ছে। আর আপনি কি জানেন কয় ভাষায় ছবি তৈরি হয় ইন্ডিয়াতে? আপনি জানেন ক ভাষায় ছবি তৈরি হয় বলেন? না, অন্তত 6-7 ভাষার ছবি আরো বেশি তো আছে, 40-40 ভাষার ছবি আমরাও দেখি, 40-এর মতো ভাষা হবে ভাই, ছবি হবে। আর মনে করেন বড় ইন্ডাস্ট্রি, মনে করেন আপনি দেখেন না মালায়ালাম, তামিল, এই ইন্ডিয়া, মাদ্রাস, এরকম আপনি যাবেন ইন্ডাস্ট্রি, ওদের অনেক বড় বড় আছে, মনে করেন 5, 7, 8, 10টা আর কি, যেখান থেকে। আর ওদের হলো 150 কোটি মানুষ। আর ওদের বললাম না যে ওদের কালচার সবচেয়ে আগানো,
ওদের কালচার সবচেয়ে, ওরা বলে যে তোমার ছেলে কি করে। তাহলে আগের প্রশ্নটা করবো আবার, 80 দশকে তৈরি হতো এরকম অগুন্তি অভিনেতা, আগে একই পপুলেশন সাইজের অনুপাতটা একই, না তখন ইন্ডাস্ট্রি তো সাইজের অনুপাতটা একই না, তখন তো এটা ছিল না, তখন তো এটা সিনেমা হল তো হাতে ছিল না। আবার মোবাইলটা আবার এখন ওদের আছে না, ওদের সাথে মিলবে না, ওদের তো স্কুল কলেজ ইউনিভার্সিটি সর্বত্রই কালচার। মানে কোথাও কি ওদের কালচার কোথাও কি সর্বত্র। এই ঢাকায় সিনেমা কোনো পলিটিক্সে বন্দী হয়ে গেছে? না না না, ঢাকা সিনেমা কোনো পলিটিক্সে বন্দী হয়নি। আপনি একটা কথা বলছিলেন যে পাইরেসি, ওই ভাইয়া মনে হয় খেয়াল করেনি, ভাইয়া হয়তো বা বুদ্ধি করে কথাটা বলছে। পাইরেসির জন্য আগে আমাদের 1-1.5 কোটি টাকার একটা বাজেট, আপনি কি কন্টেন্ট বানাবেন? আপনি আড়ঙের পাঞ্জাবির সাথে একটা ফুটপাতের পাঞ্জাবি মিলালে কখনো হবে না ভাই। বা একটা সাধারণ দোকানের, আপনি একটা নিউ মার্কেটের একটা দোকানের পাঞ্জাবি নিয়ে আপনি একটা ক্লাসিক পাঞ্জাবির দোকান থেকে নিয়ে বানালে, লুবনান বা মনে করেন আর্টিস্টিক বা আর যারা যারা আছে আর কি, বা আড়ঙ্গি যেহেতু ফেমাস, আপনি এক হবে না ভাইয়া, কখনো হবে না। কারণ আপনি ইন্ডিয়াতে ছবি আপনি বলতেছেন অমিতাভ বচ্চন, তাকে বানাচ্ছে একটা, তার ছবির বাজেট আপনি দেখেন ভাইয়া, ওই ছবির বাজেট দেখেন। ওর দেশে সবাই ছবি দেখতে চায়, ওরা আলাদা পয়সা রাখে, ওরা প্রত্যেক একটা ওয়ার্কার একটা টাকা রাখে যে আমি যত বেতন পাবো আমি একটা ছবি দেখবো, সামনে ছবি কি আসতেছে, ওরা টাকা রাখে। আমাদের তো কালচারই নাই ভাই এটা। সুন্দর ভাইকে একমত তার আমি এখানে মিশা ভাইয়ের ভাই একটু অন্যভাবে জবাবটা আমি দেওয়ার চেষ্টা করব। আমাদের ধরেন 10টা পরিচালক আছেন, উনি প্রথম বলে বাজেটটা কম, এটা সত্য। আমাদের হল কম, এটা সত্য। এবং আমাদের ছবিটা খুব দ্রুত শেষ করতে হবে, এটা সত্য। একটা নতুন লেখক তৈরি করতে হলে মিশা সওদাগর কিন্তু একদিনে তৈরি হয়নি। আমি তাকে দেখেছি অনেক সিনেমা, উনি বোধহয় 2-3টা সিন ছিল, এখন হয়তো পুরো সিনেমা জুড়ে আছে। আমাদের কি সেই সময় আছে যে মিশা সওদাগরের অল্টারনেটিভ লোকটাকে আনবো, তাকে পূর্ণাঙ্গভাবে ব্যবহার করার? সেই টাকা কি আমাদের আছে? তারপরে একটা অপ্রীতিকর ঘটনা বলবো, মিশা ভাই একটু মাইন্ড করতে পারেন, সেটা হচ্ছে আমাদের একটা গোষ্ঠীভিত্তিক দল আছে, যে আমাদের দলের বাইরে আমরা কোনো লোককে দেখে নেব না। যেমন ধরেন আমরা আগেও যেটা, আমি যখন সিনেমা লিখতাম তখন দেখতাম, আমি তো অনেকগুলো কাজ করেছি, যে ফরিদি ভাইয়ের একটা গ্রুপ আছে, রাজীব ভাইয়ের একটা গ্রুপ আছে, নাসির খানের একটা গ্রুপ আছে, যার যার গ্রুপে শিশু তৈরি করতেছে। মান্না ভাইয়ের একটা গ্রুপ ছিল, রুবেল ভাইয়ের একটা গ্রুপ ছিল। এখন তো ধরেন সাকিব খান একে ওয়ান এন্ড অল, এখানে কেউ নেই, যার জন্য ওর যে প্রতিদ্বন্দ্বী হওয়ার ব্যাপারটা এখানে নাই, বা ও একাই ইন্ডাস্ট্রিকে শাসন করতেছে বা একা কবজা ভিতরে রেখেছে, যার জন্য একজন সাকিব খান তৈরি হইতে আমাদের অনেক বড় টাইম লাগবে। এখন মিশা ভাইয়ের যে ব্যাপারটা আসছে, মিশা ভাই একা কেন 6টা সিনেমাতে? মিশা ভাই অল্টারনেটিভ তৈরি করার জন্য সময় দিতে হবে, সেই সময়টি কি আমাদের আছে? বা আমরা এই বৃত্তের বাইরে কি যেতে চাই? আমাদের বৃত্তের বাইরে জায়গাটায় ধরেন আমরা এখন ওটিটিতে চঞ্চলকে দেখছি, মোশাররফকে দেখছি, খালি আমরা দেখছি না, ওপার বাংলার মানুষ দেখছে, কারাকারি পড়ছে, কবে মুক্তি পাবে ওটিটি কন্টেন্ট, সেই জন্য অপেক্ষা হচ্ছে। এরা কিন্তু আবার মূলধারার সিনেমায় আমরা তাদের পাচ্ছি না, তাদের অনীহা না এই কোরআনদের অনীহা? আমি এটা একটু স্পষ্টভাবে বলি, আমার চঞ্চল আমার নাটকে অভিনয় করেছে, আমি স্পষ্টভাবে বলতে চাই, চঞ্চল যদি ওটিটি ফিল্মের নায়ক হতে পারে, সে কখনো সাকিব খানের ওই নায়ক হতে পারবে না। সে তার ফিগারটা নেই, তার চেহারাটা এরকম নেই। আমি সরি, মানে কমার্শিয়াল সিনেমার নায়ক হতে সমস্যা আছে। নায়কের মতো ফিগার হতে হলে আপনাকে সাকিবের মতো ফিগার লাগবে, মান্না ভাইয়ের মতো ফিগার লাগবে। কিন্তু তারপরও আপনি যদি বলেন, আমরা বারবার ভারতীয় উদাহরণ টানছি, আমাদের মনোজ বাজপেয়ীকে ভালো, বা আমাদের শাহরুখ খানের ফিগারটা কত ভালো, খুব বেশি কি ভালো তাও না, কিন্তু আমির খান 5 ফিট 6 ইঞ্চি, আমাদের বাংলাদেশে অনেক মেয়ের উচ্চতা 5 ফিট 6 ইঞ্চি। সালমান কি আমার মতো লম্বা? সালমানও তো 5 ফিট 7.5 ইঞ্চি, তাই না? কিন্তু তাদেরকে যেভাবে ব্যবহার করা হচ্ছে, তাদেরকে যেভাবে একটা কাহিনীকে বিন্যাস করা হচ্ছে, এটা আমাদের বিন্যাস নাই তো। আমাদের কাহিনী যিনি লেখেন, উনি কি জানেন যে এটা কিভাবে দৃশ্যায়ন হচ্ছে, বা তাকে সেই সুযোগটা দেওয়া হয়? উইথ হিউজ রেসপেক্ট। আপনি তো জেনে অবাক হয়ে যাবেন যে আমি যদি আপনাকে বা অপুকে বলি, অপু তুমি বলো তো, বাংলাদেশ 18-16 থেকে 20 কোটির মানুষ আমরা, 5টা স্ক্রিপ্ট রাইটার তুমি নাম বলো তো ভাইয়া, 3টা স্ক্রিপ্ট রাইটারের নাম বলেন তো এখন। না ভাই পারবেন, কারণ ভাই নিজে ভালো, ভাই বলুক আমাকে এই মুহূর্তে, ভাই বলুক না, ভাই বলুক 3টা হিসাবে, এদেরকে দিলে ছবি চলবে, বা এরা তুমি হিসাবে ফুলি কমার্শিয়াল। ভাই 3টা নাম বলুক। না, আমি একটু আগে যাই। আমাদের একজন ছোট্ট আহমেদ নেই, আমাদের একটা দেলোয়ার জন্টু নেই, আমাদের স্ক্রিপ্টার দেওয়ান নজরুল নেই, আমি জানি এটা নেই। তারপরও আমি যেটা বলছি, এখন একজন সিনেমার পরিচালক, উনি স্ক্রিপ্ট রাইটার, উনি গীতিকার, উনি সুরকার, উনি ক্যামেরা, পারলে উনি নায়কও, পারলে নায়কও, তাহলে কিভাবে সম্ভব? না সেটা না, মানে আসলে ওই যে হয়েছে কি, মূলত স্ক্রিপ্ট রাইটার একটা ছবিতে, স্ক্রিপ্ট রাইটার তুমি ওই দেশে গেলে না অপু, ওই স্ক্রিপ্ট ভাইয়া, ওই দেশে স্ক্রিপ্ট রাইটারকে হিউজ টাকা দেওয়া হয়। ওরা বলে স্ক্রিপ্ট, আমরা বলি স্ক্রিপ্ট, ওরা বলে কি প্রপার্টি। এই শব্দটা আমি ইন্ডিয়াতে ছবি করতে গিয়ে শিখছি। আমি বলবো প্রপার্টি ইয়ার,
ইয়ে বলতেছে ওদের ইয়ে মারওয়াড়ি যে বলি এই প্রপার্টি মানে স্ক্রিপ্টকে এমন যত্ন করতেছে ওরা, বলে এটাই তো দেখবে মানুষ, এটার উপরে স্টাডি। এত আমাদের এইখানে কিন্তু আমাদের ভাইয়া তো বলতে পারলো না তিনজন, তোমারও তো প্রশ্নই আসে না, একমাত্র জহরদার ছেলে আব্দুল্লাহ জহির বাবুকে ধরা হয় একমাত্র। আচ্ছা, একজন দিল আছে, ও মনে করো যে হয়তো 4টা বা 5টা 7টা 10টা ছবি বানিয়েছে। বাংলাদেশে কোনো স্ক্রিপ্ট রাইটার আব্দুল্লাহ জহির বাবু ছাড়া কমার্শিয়ালি কারোর নাম তুমি বলতে পারবে না। 18 কোটি মানুষের দেশে একটা স্ক্রিপ্ট রাইটার, এবং তার পেশা ফুল কিন্তু লিখতে পারে না বেচারা, বেচার উপরে চাপ পড়ে, অনেকগুলো ছবি চাপ পড়ে, তখন বেচারা কিন্তু আল্লাহর কাছে একটা চাকরিও করে। এর আগে ও শাপলাতে চাকরি করতো, বঙ্গতে চাকরি করতো, সম্ভবত এখনও কোনো চাকরি করে, প্লাস লেখে। তার মানে এটা কি এই দেশে স্ক্রিপ্ট রাইটার তুমি এই পেশাটা নিতে পারো না। যে দেশের প্রপার্টি যেটা হবে স্ক্রিপ্টের উপর কোনো মানে গোষ্ঠী নাই, সেটা তুমি সিনেমাটা তো আসলে স্ক্রিপ্ট, প্রডিউসার অ্যাসোসিয়েশন নাই, 8-10 বছর যাও তো প্রডিউসার অ্যাসোসিয়েশন নেই কোনো, যেখান থেকে প্রোডাকশন হবে, আমরা যে আলাপ করতেছি কেন আমি জানি না, প্রডিউসার অ্যাসোসিয়েশন নেই। বুঝতে চেষ্টা করো, যেখান থেকে প্রোডাকশন হবে, আমি আগে রাজলক্ষ্মী ছিল, নায়ক রাজ্জাকে, SS ছিল, শাবানাজির আমি বলতেছি, ফারুক ভাই ছিল, তারপরে মনোয়ারা প্রোডাকশন ছিল, তারপরে সানফ্লাওয়ার মুভিজ ছিল, তারপরে মাসুদ কথাচিত্র ছিল, তারপরে সনি ছিল, তারপরে ববিতাপুর সুচন্দাপুর আলাদা ছিল, আলমগীর সাহেবের আলাদা ছিল, ইভেন আমার মতো মানুষও একটা ছবি বানিয়েছে আপনার নায়ক মান্নাকে নিয়ে, আমি বানিয়েছি। তো মানে এখন তো এই ট্রেনটা হয় কি মাঝখানে পাইরেসি আর ওই যে কমার্শিয়াল ছবি বলি যেটা, আর কপিরাইট ছবিগুলো এসে, কেউ বলে অশ্লীল, আমি বলি ওভার কমার্শিয়াল ছবি। এই যুগে আসে যখন 1-1.5-2 কোটি টাকার হালকা কপি ছবি এসে আমরা যখন কপি করে বের হয়ে যেতাম, লাভ হয়ে যেত। এখন এইটা আসার পর একেবারে কোনটা নকল করতেছে, ড্রেস গেট আপ সেট আপ সব বলে দিচ্ছে, সব তো মানুষ একদম দেখে করতেছে। এবং আগে বলি রিচ কালচার মানুষকে আকৃষ্ট করবে। ভাইয়া যখন পাঞ্জাবি পরে আসছে, আমাকে ভাইয়া পাঞ্জাবি এত সুন্দর লাগতেছে, প্রথমত ফিগার একটা ব্যাপার, মানে তাকে কালার মাঝখানে যে নকল করার প্রবণতা, সেটা আমাদের ইন্ডাস্ট্রিটাকে একেবারে এটা দুর্বল করে দিয়েছে। পাইরেসি এবং তখন ভাইয়া তখন তারপর হ্যাঁ নকল করা, মৌলিকত্ব থেকে সরে গেছি। কারণ আমি কি মৌলিকত্ব দেখাবো তুমি, আমার মৌলিকত্ব তুমি পদ্মার চর দেখালে চলবে? তার মানে আমরা তো কাজল দেখা, এই যে ভাইয়া বলো কাজল দেখা, সেলিম ভাই আমার পছন্দের একজন, কাজল দেখা কেন ভালো চলতেছে না? আলটিমেটলি তো চলতেছে, যাই চলুক। না, এখন সবাই প্রশ্নটা হচ্ছে ইন্ডাস্ট্রিটা কি এই অবস্থায় থাকবে? না ভাই, কিছু করার নেই, বের হওয়ার কোনো রাস্তা নেই। বের হওয়ার রাস্তা আছে নতুন করে, যদি তুমি এটাকে মনে করো শেষ করে দিয়ে নতুন ট্যালেন্ট হান্ট করতে হবে। তুমি মনে করো সাকিব খান কে করবে? এটা সরকার করবে, বেসরকার করবে, আর কে করবে? এফডিসি যারা করেছিল, এখন এফডিসি তো শুটিং হয় না তো ভাইয়া, এফডিসি শুটিং হচ্ছে না তো। আমি যে দেখি ওইখানে ATN একটা তোমরা ফ্লোর নিয়েছো, সবথেকে এক্সক্লুসিভ ফ্লোর তোমাদের নেওয়া, ওইখানে বুক সম্ভবত 8 না 7 তোমাদের নেওয়া, ওটা শিডিউল টাইট। হ্যাঁ, তো তোমাদের 5-7 বছর তোমরা বুক করেছো তোমাদের ওটা স্টুডিও। আচ্ছা, তারপর হচ্ছে ওইখানে বিভিন্ন প্রোগ্রাম হয়, বা অন্য অ্যাড হচ্ছে, বা অন্য কাজ হচ্ছে, কয়েকটা ফিল্মে শুটিং হচ্ছে। ওয়ারাস আমরা কোনো ফ্লোর পেতাম না ভাইয়া, আমরা যখন শুটিং করি 15 বছর বা 20-30 বছর আগে কোনো ফ্লোর নাই, শুটিং ফ্লোরে শুটিং, সেট ভাঙবে কবে? তোমার সেট ভাঙবে, আমার সেট তৈরি হবে, আমারটা পরে ভাইয়া সেট তৈরি হবে, এগুলো নাই তো। কারণটা কি? এইটা আসার পরে ভাইয়া মানুষ টেস্ট চেঞ্জ হয়ে গেছে। মানে টুইটারে মজা পায় মানুষ, অ্যামিউজমেন্ট যেখানে পায় মানুষ, চার্টিংয়ে মজা পায় মানুষ। আমরা সুমন্ত ভাইয়ের কাছে একই প্রশ্ন করতে চাই, মানে তাহলে করণীয় কি এবং কার কিভাবে করতে হবে আমরা শুনবো একটা বিরতির পর। দর্শক, নিডল টাটা নিউজ আওয়ার এক্সট্রা সহযোগিতায় ক্যাম্বেন স্কন কলেজ এবং আলোক হেলথ কেয়ার হাসপাতাল ঢাকায় সিনেমা নিয়ে আলোচনার চেষ্টা চলছে। আপনারা আশা করি সঙ্গে থাকবেন। নিডল টাটা নিউজ আর এক্সট্রা দেখছেন সহযোগিতায় ক্যাম্বেন স্কুল কলেজ এবং আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতাল ঢাকায় সিনেমা নিয়ে আলোচনা। অনেক হতাশার কথা শোনাচ্ছি, এখন আসলে এই হতাশা কাটিয়ে ওঠার কোনো সুযোগ আছে কিনা এটাই শুনতে চাই। শুনতে আসলাম আপনি প্রথমে। সুযোগ অবশ্যই আছে, আমি মনে করি যে সুযোগের এখানে শেষ নেই। আমরা যদি প্রতিনিয়ত চর্চা করতে চাই, এটা সুযোগটা এসে যাবে। কিন্তু আমি একটু নেগেটিভ কথা বলতে চাই, আমরা যে কালচারটাতে এগিয়ে নিয়ে যাচ্ছি, সংস্কৃতি যেভাবে আমাদের সে এগিয়ে যাচ্ছে, এই সংস্কৃতিতে আমরা নতুন কিছু করতে পারবো বলে মনে হয় না। আপনি দেখেছেন এফডিসির অল্টারনেট একটা ধারা তৈরি হয়ে গেছে, ওটিটি ফিল্ম। ওটিটি ফিল্মের যেগুলো তৈরি হচ্ছে সেগুলো কি বড় কিছু, বা সেখানেও কি আমাদেরকে দাগ কাটার মতো কিছু সৃষ্টি হচ্ছে? তার মানে কি, যে আমরা একটা জায়গা থেকে আরেকটা জায়গায় গিয়েছি, সেই জায়গাটাও আমাদের জন্য ফুলফিল হচ্ছে না, বা আমাদেরকে পরিস্ফুটিত করতে পারছে না।
তার মানে আমরা কিন্তু আগের মধ্যে থেমে রয়েছি। আমি আপনাকে আবারও বলি, পুরাতন কথাটা বলি, আমাদেরকে নতুনভাবে জিনিসটাকেই করতে হবে। এখন মানে কথা সেটা হচ্ছে, কিরকম বা কে করবে, কি করবে? আমি সেটা বলতে বিড়ালের গলায় ঘন্টাটা বাঁধবে কে, এটা হচ্ছে বড় কথা। এখন আমাদের দেশে যে এতগুলো সমস্যা, অনেকগুলো বিড়াল ঘন্টা, কারো কোনো তো বাধার কিছু নাই। এখানে যে একজন জেগে উঠবে, সেই জেগে ওঠা মানুষটা ওই জায়গায় নাই। আমাদের প্রতিনিয়ত চিন্তা, ক্লান্তিকর মুহূর্ত, সব কিছু মিলে আমরা পাজল হয়ে গেছি। যার জন্য আমি মনে করি যে আমাদের যে জেগে ওঠার একটা ধারা, এটা হয়তো প্রকৃতিগতভাবে ভূমিকম্পের মতো, অগ্নুপাতের মতো একটা জেগে উঠবে। তাছাড়া আমি কোনো উপায় দেখছি মানে না। মিরাকলের যদি মিশা ভাইয়ের অপেক্ষা। হাতে কিছু থাকে, উনি বলতে পারেন যে আমাদের করণীয় কি বা কিভাবে এগিয়ে যেতে পারি, যেহেতু উনি ফিল্মের সাথে সরাসরি জড়িত। মিশা ভাই, Please, মিশা ভাই। ফ্লোর আপনাকেই দিয়েছেন উনি। কি করা যাবে আসলে, সচেষ্টা লাগবে, ইচ্ছা লাগবে। যে বলে কি জঙ্গলের সবচেয়ে বড় জন্তুটা সম্ভবত আমরা দেখি হাতি। হাতে হাতি না, এত বড় সুর, এত বড় বডি স্টেপ, এত বড় হাটে, এরকম দেখতে এরকম সুর উঠায় ভয় লাগে। ও কি জঙ্গলে ওকে কি ইয়েকে বলা হয়, ওকে কি বনের রাজা বলা হয়? বনের রাজা ওকে বলা হয় অপু? না, বনের রাজা কে? বনের রাজা কে? বাঘ বা সিংহ। না, সিংহ সিংহ সিংহ। সিংহ কেন? ছোট মোটো একটা জিনিস, সিংহ কেন? আর বাংলাদেশে হলে বাঘ। কারণটা কি? ধরি বাঘ বা সিংহ, কারণটা কি? সিংহ মনে করে আমি সিংহ, সিংহ বলে আমার অ্যাটিটিউড আমি সিংহ। হাতি মনে করতে পারে না, হাতি নিজে মনে করতে পারে না, হাতি এটা মনে করতে পারতেছে না যে আমি বনের রাজা, কিন্তু সিংহর বিরো অ্যাটিটিউড আছে। তুই না মানুষ, তোর ব্যাপার, আমি সিংহ। এই ব্যাপারটা যাদের মধ্যে আছে, এই ব্যাপারটা টেকনিশিয়ানস লাগবে, প্রডিউসার লাগবে, আর্টিস্ট লাগবে। আমাকে তুই দেখবি, অডিয়েন্স হচ্ছে সাধারণ, আমি অডিয়েন্স উপরে আছি। আমি একটা হলের এক্সাম্পল দেই, ওইগুলো হল আমি যা করব, আমি কি বললে, কোন এক্সপ্রেশনস দিলে অডিয়েন্স আমার থেকে চোখ নাড়াবে না, এটা আমাকে জানতে হবে। স্ক্রিপ্টটাকে লিখতে হবে, ডায়ালগ টান টান থাকবে, এখানে পজ কতটুকু নিব না তাকে জানতে হবে। ওই স্ক্রিপ্ট রাইটারটাকে ডিরেক্টর কীভাবে শ্যুট করবে, কোন অ্যাঙ্গেলে শ্যুট করবে সে জানবে, কোন গানটা কোন ক্যামেরা লেন্সে নেবে, কাকে করবে সেটা জানতে হবে। প্রত্যেককে এক্সট্রা কমার্শিয়াল ছবি চালাতে হবে, এক্সট্রা অর্ডিনারি বিনোদিত হবে মানুষ। এইটা দিলে এটা উঠবে, একটা বিট পড়বে, মানুষ চমকাবে। এইরকম মানুষ তৈরি হবে কিভাবে? এইভাবে তৈরি করতে। এটাতে আমি বললাম না যে যার যার প্রত্যেক জায়গায় তাকে বলতে হবে আমি বাঘ, আমি বনের রাজা। এইগুলোর সমন্বয় লাগবে, এইটা এভাবে বের করা যাবে না। কারণ আর নতুন একটা লাগবে, ঝড় নতুন লাগবে। স্বাধীনতার পরে যেমন জহির রায়হান, আমি সেটাই বলছিলাম, একটা নতুন আমাদের সবাইকে মিলে আমি খুব এফডিসি বেস উঠে ফেলতে হবে। এফডিসি ওটিটি তো কোনো ওটিটি কখন অমিতাভ বচ্চন ওটিটি করেছেন, শাহরুখ খান ওটিটি করেছে, ওটিটি কি কখন আনবা না? ওটিটি আলাদা একটা জিনিস, এটা কমার্শিয়াল জিনিস না কখনো। ভাইয়া বললো না, হ্যাঁ এটা আলাদা জিনিস। এটা কি ওটিটি কখনো ফিল্ম না, এটা ফিল্ম না। এটা তাহলে তো মনে করতে হইতো, এটা আলাদা একটা। ওইটা প্যান্ডামিকের সময় একটা নেটফ্লিক্স হিট হয়ে গেছে, ওইখানে একটা জিনিস আসছে, চলুক, ওইটা আলাদা একটা জিনিস। ওটা বললাম আমাদের শিল্পীদের জন্য একটা তীর্থস্থান, যে আমরা বুড়া হয়ে গেলে ছোটো ছোটো ক্যারেক্টার করে চলবে, ওইটা আলাদা একটা জিনিস। কিন্তু ফিল্ম আলাদা ভাই, ফিল্মের তাগাদ লাগবে ভাই, ফিল্ম লাগলে অ্যাটিটিউড লাগবে ভাই। ফিল্ম মানে অ্যাটিটিউড, বাঘ হতে হবে, রাজা হতে হবে, সবাইকে রাজা হতে হবে। আমার লেখা ভাই লিখলাম আমি, তুমি পুষ্পা ছবির ডায়লগটা, তুমি ডায়লগ দেখো, পুষ্পা ছবির সেকেন্ড ছবি, পুষ্পা ছবির ডায়লগ, জঙ্গলে যখন কেউ আসবে, মনে করবা যদি জন্তুরা সরে যায়, মনে রাখবা সেখানে যদি তাকে সরে যায়, মনে করবা সেখানে সিংহ আসতেছে। আর যদি স্বয়ং জঙ্গলের বাঘ সিংহ সরে যায়, মনে করবা সেখানে পুষ্পা আসতেছে। কমার্শিয়াল ছবির একটা ডায়ালগ, এটা ডায়ালগ দেখো, এই ডায়ালগটা লিখবে কে ভাই? তাহলে কোন এক পুষ্পার অপেক্ষায় থাকতে হবে ঢাকা। এরকম নতুন ট্যালেন্ট বলতে হবে ভাই, আমাকে দেখতে হবে আমি বাঘে, সব বাঘগুলোর সমন্বয় যেদিন হবে, আমরা বনের রাজা হব, তখন অডিয়েন্স বাধ্য আমাদের ছবি দেখতে। আজকে আমরা সেই অপেক্ষায় থেকে শেষ বাঘ দেখার অপেক্ষায় আমরা বাঘ দেখার অপেক্ষায়, কিংবা আরো শক্তিশালী কিছু দেখার অপেক্ষায়। জি। ঢাকায় সিনেমাকে নিয়ে আশা হারিয়ে ফেলবো না, সেটার অপেক্ষায় থেকে আজকের আলোচনা শেষ করব। আপনাদের দুজনকে ধন্যবাদ। নিউরো ডাটা নিউজ আওয়ার এক্সট্রা যেখানে শেষ করছি, সহযোগিতা ছিল ক্যাম্বেন স্কুল অ্যান্ড কলেজ এবং আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতাল। ভালো থাকবেন।